আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী ১.১। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই ১, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ক ১৬৯। প্রথমেই ১৬৯ এর মৌলিক গুণনীয়ক সমূহ বের করতে হবে। ১৬৯ এর মৌলিক গুণনীয়ক সমূহ নির্ণয় করি। তোমরা এর আগেই মৌলিক গুণনীয়ক নির্ণয় করা শিখেছ। মৌলিক গুণনীয়ক নির্ণয় করার জন্য যে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যাটিকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করার জন্য প্রথমেই ভাগ করতে হবে ২ দ্বারা। ২ দিয়ে যদি ভাগ না যায় সেক্ষেত্রে ২ এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে ৩। ৩ দ্বারা ভাগ করতে হবে। এরপর ৫ দ্বারা। কারণ ৪ মৌলিক সংখ্যা না, এজন্য ৫ দিয়ে ভাগ করতে হবে। এরপর ৬ দিয়ে করা যাবে না, কারণ ৬ হচ্ছে যৌগিক সংখ্যা। ৭ দিয়ে ভাগ করতে হবে। এরপর ১১ দিয়ে, এরপর ১৩ দিয়ে, এইভাবে। তাহলে প্রথমে যদি আমরা এটাকে ২ দিয়ে ভাগ করতে চাই, ২ দিয়ে ভাগ করতে হলে অবশ্যই একক স্থানের যে অঙ্ক, এই অঙ্কটি জোড় হতে হবে। জোড় সংখ্যা অথবা শূন্য হতে হবে। কিন্তু ৯ হচ্ছে বিজোড় সংখ্যা, তাই এই সংখ্যাটি ২ দিয়ে ভাগ যাবে না। এজন্য এই সংখ্যাটিকে ৩ দিয়ে ভাগ করতে হবে। আর ৩ দিয়ে বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে দেখব? সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল নির্ণয় করতে হবে। ১ যোগ ৬ যোগ ৯, তাহলে ১৬। ১৬ ৩ দ্বারা বিভাজ্য নয়, এই কারণে ১৬৯ ও ৩ দ্বারা বিভাজ্য হবে না। যে কোনো সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে, অন্যথায় ৩ দ্বারা বিভাজ্য হবে না। এরপর যদি আমরা ৫ দিয়ে ভাগ করি, ৫ দিয়ে বিভাজ্য হওয়ার জন্য একক স্থানের অঙ্কটি ০ অথবা ৫ হতে হবে। কিন্তু এখানে ০ অথবা ৫ নেই, তার মানে এটি ৫ দ্বারা বিভাজ্য নয়। এরপর ৭ দ্বারা বিভাজ্য কিনা? ৭ ২০ ১৪০ হয়। এরপর ৭ ২১ ১৪৭ হবে। ৭ কে ২২ দ্বারা গুণ করলে ১৫৪ হবে। ৭ কে ২৩ দ্বারা গুণ করলে ১৬১ হবে। ৭ কে ২৪ দ্বারা গুণ করলে ১৬৮। ৭ কে ২৫ দ্বারা গুণ করলে ১৭৫ হবে। অর্থাৎ ১৬৯ ৭ দ্বারা অবিভাজ্য নয়। ৭ এর পরে মৌলিক সংখ্যা হলো ১১। ১৬৯ ১১ দ্বারা বিভাজ্য কিনা? এটার জন্য ১৪ কে ১১ দ্বারা গুণ করলে হয় ১৫৪, আর ১৫ কে ১১ দ্বারা গুণ করলে হয় ১৬৫। ১৬ কে ১১ দ্বারা গুণ করলে হয় ১৭৬। তাই এই সংখ্যাটি ১১ দ্বারাও বিভাজ্য নয়। এরপর সংখ্যা হচ্ছে ১৬৯ কে ১৩ দ্বারা ভাগ করলে হয় ১৩। সুতরাং ১৬৯ কে আমরা লিখতে পারি ১৩ গুণ ১৩। তাহলে বর্গ নির্ণয় করার জন্য এই জোট থেকে একটি নিতে হবে। অর্থাৎ ১৬৯ এর বর্গমূল হবে ১৩। এরপর খ ৫২৯। ৫২৯ এর মৌলিক গুণনীয়ক সমূহ নির্ণয় করি। ৫২৯ একক স্থানে যেহেতু জোড় সংখ্যা অথবা শূন্য নেই, এই কারণে এই সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হবে না। এরপর এর অঙ্কগুলোর যোগফল ৫ যোগ ২ যোগ ৯, এটা হচ্ছে ১৬। ১৬ যেহেতু ৩ দ্বারা বিভাজ্য নয়, এই কারণে ৫২৯ও ৩ দ্বারা বিভাজ্য নয়।
এরপর এই সংখ্যা শেষে যেহেতু 0 অথবা 5 নেই, এ কারণে এটি 5 দ্বারাও বিভাজ্য নয়। এই সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলেও মিলবে না, 11 দ্বারা ভাগ করলেও মিলবে না, 13 দ্বারা ভাগ করলেও মিলবে না, 17 দ্বারা ভাগ করলে মিলবে না, 19 দ্বারা ভাগ করলে মিলবে না। মিলবে হচ্ছে এরপর মৌলিক সংখ্যা 23 দ্বারা ভাগ করলে। 23 দ্বারা ভাগ করলে এটা অ্যান্সার আসে 23। তাহলে 529 কে লেখা যায় 23 গুণ 23। তাহলে জোড় থেকে একটি নিলে 529 এর বর্গমূল হবে 23। এরপর গ 1521। 1521 এর মৌলিক গুণনীয়ক সমূহ নির্ণয় করি। এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক যেহেতু জোড় সংখ্যা অথবা শূন্য নয়, এই কারণে এটি 2 দ্বারা বিভাজ্য না। সংখ্যার অঙ্কগুলোর যোগফল 1 যোগ 5 যোগ 2 যোগ 1, তাহলে 3। 3 আর 5 হচ্ছে 8, 8 আর 1 হচ্ছে 9। 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে হয় 507। 507 এর অঙ্কগুলোর যোগফল হচ্ছে 5 যোগ 0 যোগ 7 ইকুয়াল টু 12। 12 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে 507ও হবে 3 দ্বারা বিভাজ্য। এটাকে 3 দ্বারা ভাগ করলে 169। আমরা এর আগে দেখেছি 169 13 দিয়ে ভাগ যায়, তাহলে 1521 কে লেখা যায় 3 গুণ 3 গুণ 13 গুণ 13। তাহলে আমরা জোড় আকারে লিখব। বর্গমূল হবে প্রত্যেক জোড়া থেকে একটি করে নিয়ে যে গুণফল হয় তা। তিন এই জোড়া থেকে একটি আসবে আর এই জোড়া থেকে একটি, 13। তাহলে 3 13 39, এটাই অ্যান্সার। এরপর ঘ 11,025। 11,025 এর মৌলিক গুণনীয়ক সমূহ নির্ণয় করি। 1 1 0 2 5। একক স্থানের অঙ্কে যেহেতু জোড় সংখ্যা অথবা শূন্য নেই, এই কারণে এটি 2 দ্বারা বিভাজ্য নয়। এর অঙ্কগুলোর যোগফল 1 যোগ 1 যোগ 0 যোগ 2 যোগ 5 হচ্ছে 9। এ কারণে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেহেতু 9 3 দ্বারা বিভাজ্য, এই কারণে 11,025ও 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা ভাগ করলে হবে 3,675। 3,675 এর অঙ্কগুলোর যোগফল হচ্ছে 3 যোগ 6 যোগ 7 যোগ 5। তাহলে 3 আর 6 হচ্ছে 9, 9 আর 7 16, 16 আর 5 21। 21 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3,675 3 দ্বারা বিভাজ্য হবে। এটাকে 3 দ্বারা ভাগ করলে হয় 1225। 1225 এর অঙ্কগুলোর যোগফল হবে 10। 10 যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 1225ও 3 দ্বারা বিভাজ্য নয়। এরপর 4 হচ্ছে যৌগিক সংখ্যা, 5 দিয়ে দেখতে হবে। একক স্থানের অঙ্কে যদি 0 অথবা 5 থাকে, তাহলে ওই সংখ্যাটি
5 দ্বারা বিভাজ্য। এখানের একক স্থানের অঙ্কটি 5, এই কারণে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এটাকে 5 দ্বারা ভাগ করলে হয় 245। 245ও 5 দ্বারা বিভাজ্য, কারণ একক স্থানীয় অঙ্কটি 5। 245কে 5 দিয়ে ভাগ করলে হয় 49। 49কে 5 দিয়ে ভাগ করা যায় না, 7 দিয়ে ভাগ করা যায়। 7 দিয়ে ভাগ করলে হয় 7। সুতরাং 11,025 ইকুয়াল টু 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। তাহলে প্রত্যেক জোড়া আমরা আলাদা করে লিখব। সুতরাং 11,025 এর বর্গমূল প্রত্যেক জোড়া থেকে একটি করে নেব। 3, এরপর 5, এরপর 7, গুণ করলে হয় 105। এটা অ্যান্সার। এরপর 2, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। ক 225। 225কে ডান দিক থেকে 2টি করে সংখ্যায় ভাগ করে নিতে হবে। যেহেতু এখানে 2টি সংখ্যা নেই, এই কারণে 2 একাই থাকবে। ডান দিকে একটি দাগ দিতে হবে। এরপর এমন একটি সংখ্যা নিতে হবে যা পূর্ণবর্গ কিন্তু 2 এর চেয়ে ছোট। আমরা জানি পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে 1, 4, 9, 16, 25 এই সংখ্যাগুলো। অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলোকে বর্গ করলে যা পাওয়া যায়, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলোকে বর্গ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাই হচ্ছে পূর্ণ সংখ্যা। 1 কে বর্গ করলে 1 পাওয়া যায়, 2 কে বর্গ করলে 4 পাওয়া যায়, 3 কে বর্গ করলে 9 পাওয়া যায়, 4 কে বর্গ করলে 16, 5 কে বর্গ করলে 25। অর্থাৎ পূর্ণ সংখ্যাকে বর্গ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 2 এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1, কারণ এরপর পূর্ণবর্গ সংখ্যা 4, 4 2 এর চেয়ে বড় হয়ে যায়। এই কারণে এখানে 1 লিখব। আর 1 কে বর্গ করলে হয় 1। এখন বিয়োগ করব। 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, আর সাথে থাকে হচ্ছে 25। এরপর 25কে নামিয়ে আনবো। ডান দিকে একটি দাগ দিতে হবে। 1 এর দ্বিগুণ একটি সংখ্যা লিখতে হবে। 1 এর দ্বিগুণ হচ্ছে 2, আর এদিকে একটু গ্যাপ রাখতে হবে। এরপর এমন একটি সংখ্যা বসাতে হবে যা এখানে বসালে এবং ওই সংখ্যা দিয়ে গুণ করলে 125 অথবা 125 এর চেয়ে ছোট হয়। 125 এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা নিলেই হবে না, যে সংখ্যাটি 125 এর সবচেয়ে কাছাকাছি সেই সংখ্যাটি নিতে হবে। 2 এর সাথে যদি আমরা 1 বসাই এবং এটাকে 1 দিয়ে গুণ করি তাহলে হবে 21। 2 বসালে 22 কে 2 দিয়ে গুণ করলে 44। 3 বসালে এবং 3 দিয়ে গুণ করলে হবে 69। 2 এর পর 4 বসালে এবং যে সংখ্যা আসে ওইটাকে 4 দিয়ে গুণ করলে, অর্থাৎ 24কে 4 দিয়ে গুণ করলে হবে 96। এরপর 5 বসালে 25, 25কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হবে 125। যেহেতু 125 এর সাথে মিলে যায় তাহলে এখানে 5 বসাবো, এখানে 5 আসবে। তাহলে 225 এর বর্গমূল 15। এখানে যে ভাগফলটি আসবে তাই হচ্ছে অ্যান্সার। তোমরা যদি ক নাম্বার না বুঝে থাকো তাহলে খ নাম্বার দেখলে আশা করি ভালোভাবে বুঝতে পারবে। খ 961। প্রথমত 961 লিখব,
এরপর ডান দিক থেকে 2টি করে ভাগ করে নিব। 2টি সংখ্যা নিয়ে 61, তারপর 9, 9 এর সামনে যেহেতু কোনো কিছু নেই তাহলে 9 হচ্ছে একাই থাকবে। ডান দিকে একটি দাগ দিব। পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে 1, 4, 9, 16, 25। তাহলে এখানে আছে হচ্ছে 9, 9 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখানে আমরা 3 লিখব, 3 কে বর্গ করলে হয় 9। এরপর বিয়োগ করব, 9 থেকে 9 বিয়োগ করলে 0, 61 কে নিচে নিয়ে আসবো। এরপর ডান দিকে একটি দাগ দিব। 3 এর যে দ্বিগুণ, 3 এর দ্বিগুণ হচ্ছে 6, 6 লিখবো এদিকে। ডান দিকে একটু জায়গা থাকবে। 6 এর সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যা বসিয়ে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করলে 61 হয়। 6 এর পর যদি আমরা 1 বসাই এবং একে 1 দিয়ে গুণ করি তাহলে 61 হবে। তাহলে এখানে 1 হবে, এখানেও 1। তাহলে 961 এর বর্গমূল 31, এটা অ্যান্সার। এরপর গ, 3969। প্রথমে 3969 লিখবো। এরপর ডান দিক থেকে 2টি করে ভাগ করে নিব। ডান দিকে একটি দাগ দিব। এরপর পূর্ণবর্গ সংখ্যাগুলো লিখব। 1 কে বর্গ করলে হয় 1, 2 কে বর্গ করলে হয় 4, 3 কে বর্গ করলে হয় 9, 4 কে বর্গ করলে হয় 16, 5 কে বর্গ করলে হয় 25, 6 কে বর্গ করলে হয় 36, 7 কে বর্গ করলে হয় 49। যেহেতু এখানে 39 আছে, 39 এর চেয়ে ছোট বর্গ সংখ্যাটি হলো 36। তাহলে এখানে 39 এর চেয়ে ছোট এবং সবচেয়ে কাছাকাছি বর্গ সংখ্যাটি হচ্ছে 36। আর 36 হচ্ছে 6 এর বর্গ। তাহলে এখানে 6 লিখব। বিয়োগ করলে হবে 3, এরপর 69 নামিয়ে নিয়ে আসবো। এদিকে দাগ দেব। 6 এর দ্বিগুণ হচ্ছে 12, এখানে 12 লিখব। এরপর এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দিয়ে এখানে যে সংখ্যাটি পাবো ওই সংখ্যাটিকে গুণ করলে 369 হয়। যেমন 12র পর যদি আমরা 1 বসাই তাহলে 121 হয়। আর যেহেতু এখানে 1 বসিয়েছি তাই 1 দিয়েই গুণ করতে হবে। 1 দিয়ে গুণ করলে হবে 121। তাহলে এটার সাথে মিলবে না। এরপর যদি আমরা 12র পর 2 বসাই, এরপর এটাকে আবার 2 দিয়ে গুণ করি, কারণ যে সংখ্যা বসাবো ওই সংখ্যা দিয়েই গুণ করতে হবে। তাহলে হবে 244। তাহলেও এর সাথে মিলবে না। যদি আমরা 3 বসাই এবং 3 দিয়ে গুণ করি, 12র পর আমরা 3 বসিয়েছি, এজন্য 3 দিয়েই গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে 123 কে গুণ করলে হয় 369। তাহলে 369 এর সাথে মিলে গেছে। এখানে 3 বসাতে হবে আর এখানেও 3 হবে। তাহলে 3969 এর বর্গমূল 63। এরপর ঘ, 10,404। প্রথমে 10,404 লিখব। এরপর ডান দিকে একটি দাগ দিব। ডান দিক থেকে 2 ঘর করে ভাগ করে নিব। তাহলে শেষে থাকে হচ্ছে 1। 1 যেহেতু আছে, 1 কে বর্গ করলে 1 পাওয়া যায়। আর 2 কে বর্গ করলে 4 পাওয়া যায়। তাহলে 1 এর চেয়ে আমরা বড় নিতে পারবো না, এই কারণে 1 নিতে হবে। 1 নিলে এখানেও 1 আসবে। তারপর আমরা 0, 4 এটাকে নামিয়ে নিয়ে আসবো। 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর পর আমরা যাই বসাই না কেন এটাকে
4 বানানো যাবে না। 2 এর পর যদি আমরা 1 বসাই এবং 21 কে 1 দিয়ে গুণ করি তাহলে 21 হবে। 2 এর পর যদি আমরা 2 বসাই এবং 22 কে 2 দিয়ে গুণ করি তাহলে 44 হবে। এরপর 3, 4 এগুলো বসালে আরো বড় সংখ্যা আসবে। এজন্য একটা শূন্য নিতে হবে। শূন্য নিয়ে পরবর্তী জোড়াকে নামিয়ে নিয়ে আসতে হবে। তাহলে এখানে যা থাকবে তা হলো 404। এরপর আমরা 20 এর পর 1 বসাবো। যেহেতু এখানে 1 বসিয়েছি, 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে গুণ করলে 200 একই হবে। যদি আমরা 2 বসাই এবং 2 দিয়ে গুণ করি তাহলে হবে 404। এর সাথে মিলে গেছে, যে কারণে এখানে 2 হবে, এখানেও 2 হবে। সুতরাং 10,404 এর বর্গমূল 102। এটাই অ্যান্সার। এরপর 3, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? প্রথমে ক 147। 147 এর মৌলিক গুণনীয়ক সমূহ নির্ণয় করি। 147 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ করলে হয় 49। 49 কে 7 দিয়ে ভাগ করলে 7 হয়। তাহলে 147 ইকুয়াল টু 3 গুণ 7 গুণ 7। এটাকে লেখা যায় 3 গুণ 7 গুণ 7। এখানে যদি আরো একটি 3 থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। কারণ এর আগে যখন আমরা গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করেছি তখন দেখেছি এরকম যদি থাকে গুণ 3 গুণ 7 গুণ 7, সেক্ষেত্রে আমরা প্রত্যেক জোড় থেকে একটি করে নিয়ে বর্গমূল লিখতাম 3 গুণ 7 21। সুতরাং 147 কে 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। এরপর খ 384। 384 এর মৌলিক গুণনীয়ক সমূহ নির্ণয় করি। 384 কে 2 দিয়ে ভাগ করা যায়। 384 কে 2 দিয়ে ভাগ করলে হয় 192। 192 কে 2 দিয়ে ভাগ করা যায়। 192 কে 2 দিয়ে ভাগ করলে হয় 93। 93 কে 2 দিয়ে ভাগ করা যায়। 93 কে 2 দিয়ে ভাগ করলে হয় 48। 48 কে 2 দিয়ে ভাগ করলে হয় 24। 24 কে 2 দিয়ে ভাগ করলে হয় 12। 12 কে 2 দিয়ে ভাগ করলে হয় 6। 6 কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে 384 ইকুয়াল টু লেখা যায় 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 আছে হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7। 7 কে 2। তাহলে এটাকে যদি আমরা জোড় হিসেবে লিখি, এরপর বাকি থাকে 2 এবং 3।
তাহলে এখানে যদি 2 এর জোড় হিসেবে 2 থাকতো এবং 3 এর জোড় হিসেবে 3 থাকতো, তাহলে 384 সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং 384 কে 2 গুণ 3 বা 6 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। এরপর গ 1470 1470 এর মৌলিক গুণনীয়ক সমূহ নির্ণয় করি। 1470 কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে হয় 735। 735 কে 2 দিয়ে ভাগ করা যায় না। 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে হয় 245। 245 কে 3 দিয়ে ভাগ করা যায় না। 5 দিয়ে ভাগ করা যায়। 5 দিয়ে ভাগ করলে হয় 49। 49 কে 7 দিয়ে ভাগ করা যায়। 7 দিয়ে ভাগ করলে হয় 7। তাহলে 1470 ইকুয়াল টু 2 গুণ 3 গুণ 5 গুণ 4 গুণ 7। অর্থাৎ 1470 কে যদি আমরা 2, 3 এবং 5 দ্বারা গুণ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। 1470 কে 2 গুণ 3 গুণ 5 বা 30 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। এরপর ঘ 23,805। তাহলে 23,805 এর মৌলিক গুণনীয়ক সমূহ নির্ণয় করি। 23,805 কে 3 দিয়ে ভাগ করলে হয় 7,935। 7,935 কে আবার 3 দিয়ে ভাগ করলে হয় 2,645। 2,645 3 দিয়ে ভাগ যায় না। 5 দিয়ে ভাগ করলে হয় 529। 529 কে 23 দিয়ে ভাগ করা যায়। 23 দিয়ে ভাগ করলে হয় 23। তাহলে 23,805 ইকুয়াল টু 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23 যোগ হিসেবে লিখলে 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। যদি এখানে আরেকটি 5 থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং 23,805 কে 5 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে।